বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি ঠিক এই মুহূর্তটায় হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করছেন। মাজার প্রাঙ্গণে বা মাজার এলাকায় সিলেট আম্বরখানার মাজার এলাকায় আসার পরেই বেশ খানিকটা সময় লেগে গিয়েছে তার মূল মাজারে আসতে। কেননা আসলে আম্বরখানা এলাকায় প্রবেশ করার পর থেকেই নেতাকর্মীদের সেই ভিড় বা জটলা বা সেই উপস্থিতিটার কারণে তাকে বহনকারী সেই বাসটি এই এলাকায় আসতে বেশ বেশ খানিকটা সময় লেগে যায়। উৎসাহ আগ্রহ অপেক্ষার এক ধরনের অবসান ঘটল। এই উৎসাহ আগ্রহ আনুষ্ঠানিকভাবে ঢাকার বাইরে তারেক রহমানের যে কোনো ধরনের কর্মসূচি ঘিরে তিনি এই কর্মসূচির মধ্য দিয়ে মূলত ঢাকার বাইরে তার নতুন একটা অধ্যায়ের সূচনা করলেন বা নতুন করে তার পথ চলা শুরু করলেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে। আগামীকাল আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণার সময়সূচি যখন শুরু হবে তখন থেকেই বলা চলে পুরো দমে এই সিলেটের পুণ্যভূমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে তার সেই ব্যস্ত কর্মসূচিগুলো শুরু হবে। তিনি কালকেই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন, ঢাকা সিলেট মহাসড়ক ধরে, এবং সেই পথে পথে বিভিন্ন এলাকায় পথসভায় অংশ নেবেন। প্রথম আলিয়া মাদ্রাসার সমাবেশ শেষ করে প্রথম পথসভাটি হওয়ার কথা রয়েছে মৌলভীবাজার শেরপুরে এবং সেখানে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ। এরপর কথা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরাইল, এবং এরপরে কথা রয়েছে নরসিংদী। এর মাঝখানে ভৈরব কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে সমাবেশ অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর নরসিংদী শেষ করে নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, ২৫০০ এলাকায় একটি পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে এবং সবকটি পথসভাই মূল পথের পাশে। এবং আমরা আজকে যখন ঢাকা থেকে রওনা হয়ে সিলেটের উদ্দেশ্যে আসছিলাম পথে পথেই আসলে সেই প্রস্তুতিটা দেখেছি, অর্থাৎ মঞ্চ তৈরির যে আনুষঙ্গিক কার্যক্রম সেসব সম্পন্ন করছিলেন স্থানীয় নেতাকর্মীরা তারেক রহমানের পথসভা কিংবা সমাবেশকে ঘিরে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের এই সমাবেশের বক্তব্যের মধ্য দিয়েই তারেক রহমান আগামী নির্বাচনে তার দলের পক্ষে সাধারণ মানুষকে কাছে টানার কিংবা দলের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুপ্রাণিত করার বা আহ্বান জানানোর যে বিষয়গুলো সেটি সম্পন্ন করবেন। এবং সেখানে তিনি আরও একবার তুলে ধরবেন বাংলাদেশ ঘিরে বা তার নতুন পথ চলায় তিনি কি পরিকল্পনা আসলে সাধারণ মানুষকে ঘিরে করেছেন সেই সব তিনি আরও একবার তুলে ধরবেন। তার যে পরিকল্পনার কথা তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ আ প্ল্যান, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, ফার্মার্স কার্ড, সেই সব বিষয়গুলো তারা নির্বাচনী তফসিল ঘোষণার আগেই টানা ৬ দিন নেতাকর্মীদের প্রশিক্ষিত করার জন্য যে কর্মশালার আয়োজন করেছিলেন সেখানে এটাই স্পষ্ট করেছেন তাদের নানান ধরনের পরিকল্পনার কথা, দেশ গড়ার সেই পরিকল্পনার কথা, যেই পরিকল্পনাগুলো সাধারণ মানুষের কাছে আসলে পৌঁছে দেওয়ার আহ্বান ছিল নেতাকর্মীদের প্রতি। তারপর নির্বাচনী প্রচারণা শুরুর অপেক্ষা আনুষ্ঠানিকভাবে বিএনপি বলছে যে তাদের সেই পরিকল্পনা সাধারণ মানুষকে ঘিরে, সাধারণ মানুষের জীবন মানকে ঘিরে একটা যে কোনো পরিকল্পনার প্রভাব যেন প্রতিটি নাগরিকের মধ্যে পড়ে সেরকম একটি পরিকল্পনার কথা বলেছে তিনি বলেছেন তাদের প্রতিটি পরিকল্পনা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে ধনী গরিব থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যেই তার প্রভাবটা পড়বে এবং প্রত্যেকেই একটা ইতিবাচক ফলাফল পাবেন বিএনপির সেই পরিকল্পনার মধ্য দিয়ে। তিনি স্বাস্থ্য নিয়ে ব্যাপক পরিকল্পনার কথা তুলে ধরেছেন, কৃষি নিয়ে ব্যাপক পরিকল্পনার কথা, কৃষক নিয়ে ব্যাপক পরিকল্পনার কথা, অর্থনীতি নিয়ে পরিকল্পনার কথা। এই পরিকল্পনাগুলোকে সামনে রেখেই বিএনপি তার আগামী নির্বাচনী যে ইশতেহার কিংবা নির্বাচনী যে পরিকল্পনা কিংবা সাধারণের প্রতি ভোট চাওয়ার যে বিষয়গুলো আবেদন সেগুলো আসলে বারবার তারা তুলে ধরছেন, বারবার বলছেন। এবং তারেক রহমান দেশের মাটিতে ফেরার পর সেই ২৫ ডিসেম্বর যে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে তার জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশের যে আয়োজন ছিল সেখানটায়ও তিনি বারবার সেটি স্পষ্ট করেছেন যে সাধারণ মানুষই আসলে তার যে কোনো ধরনের পরিকল্পনার মূলে এবং আগ্রহে, এবং তাদেরকে প্রাধান্য দিয়েই তিনি দেশের মাটিতে এসেছেন, তাদের কথা ভেবেই তিনি দেশের মাটিতে এসেছেন এবং তাদেরকে নিয়েই পথ চলতে চান আগামী দিনগুলো। সেই সব বিষয়গুলো নির্বাচনী বিষয়টি হচ্ছে সেই সব পরিকল্পনা বা সেই সব ভাবনার বাস্তবায়ন ঘটার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থাৎ নির্বাচনে যদি বিএনপি জয়ী হতে পারে, রাষ্ট্র ক্ষমতায় আসছে, তাহলেই কেবলমাত্র সেই পরিকল্পনা বা সাধারণকে ঘিরে যে বাস্তব ভিত্তিক
যে বিভিন্ন পেশাদার মানুষদের সম্মিলনে, এক্সপার্ট প্রফেশনালদের সম্মিলনে তিনি যে পরিকল্পনা তৈরি করেছিলেন সেসব বাস্তবায়ন করতে হলে তাকে আগে নির্বাচনী বৈতরণী পার হতে হবে এবং নির্বাচনী জয়ী হতে হবে, এবং সেটাই হচ্ছে তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জ তিনি এমন এক সময় নিচ্ছেন যখন দলের নেতৃত্ব বা পূর্ণ নেতৃত্ব তাকে নিতে হয়েছে, বা অর্থাৎ বিএনপির চেয়ারম্যান যখন তিনি, এতদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তিনি নানান ধরনের কর্মসূচি পালন করেছেন, নানান ধরনের উদ্যোগ নিয়েছেন, নানান পরিকল্পনা করেছেন সাংগঠনিকভাবে কিংবা নানানভাবে, সেসবের বাইরে উঠে বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর তার কাঁধে এখন সবচাইতে গুরু দায়িত্ব, বড় দায়িত্ব। এবং এই নির্বাচনে তিনি বিএনপির নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা বা নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী কার্যক্রম সব কিছুর সম্মুখে তারেক রহমান, সেই তারেক রহমান এই সিলেট পুণ্যভূমি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে মূলত তার সে পথ চলার সূচনাটা করতে যাচ্ছেন। তিনি আগামীকাল এই সিলেটেই সমাবেশের মধ্য দিয়ে, সমাবেশে বক্তব্যের মধ্য দিয়ে, সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। নিজের ব্যক্তিগত নির্বাচনী প্রচারণা, দলের নির্বাচনী প্রচারণা, ধানের শীষী প্রতীকের নির্বাচনী প্রচারণা করার জন্য উন্মুখ হয়ে আছেন বলা চলে। শুধুমাত্র রাত পোহাবার অপেক্ষা, যেহেতু নির্বাচনী আচরণবিধির বিষয়গুলো রয়েছে সেটিকে মাথায় রেখেই এই দিন তারিখের অপেক্ষায় ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার দলের নেতাকর্মীরা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসলেন ঠিক 7:20 তার ফ্লাইটটি ছিল, এবং এরপর 8:04 সিলেট বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী সে বিমানটি, এবং এরপর তিনি সস্ত্রীক অর্থাৎ ডক্টর জোবায়েদুর রহমান, যার পিতৃভূমি এই সিলেট, তার সহধর্মিণী তারেক রহমানের, তাকে নিয়েই সেই সবার আগে বাংলাদেশ লিখিত যেই বাসটি তাকে দেশে ফেরার পর তিনি যে বাসটি ব্যবহার করেছিলেন সেই বাসটিতে চড়েই পথে পথে হাত নেড়ে দোয়া প্রার্থনা করে তিনি এই পথ পর্যন্ত এলেন, অর্থাৎ এই সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করতে এলেন। বিমানবন্দর থেকে তার এই পথে আসতে বেশ খানিকটা সময় লেগেছে, অর্থাৎ 8:04 যদি হয় সেক্ষেত্রে ঘণ্টাখানেকের বেশি সময় লেগেছে, অর্থাৎ 15-20 মিনিটের পথ থেকে ঘণ্টাখানেক সময় অতিক্রম করতে হয়েছে তাকে এখানটায় আসার জন্য। এখন এই মুহূর্তে হযরত শাহজালাল রহমতুল্লাহের মূল যে মাজার রয়েছে সেই মাজারটি জিয়ারত করছেন তিনি, এবং সেখানে দোয়া মোনাজাত শেষে, মাজার জিয়ারত শেষে যে স্মারক বইটি রয়েছে সেই স্মারক বইয়ে স্বাক্ষর করার কথা রয়েছে তারেক রহমানের, যেখানটায় এর আগেই তার পরিবারের আরও 2 প্রয়াত ব্যক্তি, বিএনপি প্রতিষ্ঠাতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার স্বাক্ষরটি যেমনটি রয়েছে ঠিক তেমনি তার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাক্ষর রয়েছে। এবং এখন তারেক রহমান তার যে নতুন রাজনৈতিক নেতৃত্ব, নতুন পথ চলা, সেটি সূচনা হতে যাচ্ছে শাহজালাল রহমতুল্লাহের মাজার রে জিয়ারত এবং এই স্বাক্ষরের মধ্য দিয়ে। তিনি প্রায় 21 বছর পরেই বলা চলে এই সিলেটের মাটিতে এলেন। সিলেটে তার শ্বশুর বাড়ি, সেটিও উল্লেখ করার মতো, কিন্তু 17 বছরের নির্বাসিত জীবন কিংবা তার আগের 2 বছরের রাজনৈতিক পট পরিবর্তন এবং রাজনৈতিক সেই সময়টা ক্রান্তিকাল, যেটি বিএনপির ভাষায়, সেই ক্রান্তিকাল পেরিয়ে তার এই সিলেটের মাটিতে পা দেওয়ার সুযোগটা কম হয়েছিল। কিন্তু 17 বছর পর দেশে ফেরার পর সিলেটেই প্রথম অবতরণ করে তাকে বহনকারী সেই বিমানটি, বাংলাদেশ বিমানের সেই ফ্লাইটটি, তিনি যখন দেশে ফিরছিলেন তখন এই সিলেটের মাটিতেই প্রথম অবতরণ করে, এবং তার সেখানেই সিলেটের মাটিতে পৌঁছানোর পরেই বা অবতরণের পরপরই তার কন্যা অর্থাৎ তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা জাহানারা রহমান, তিনি এক সোশ্যাল মিডিয়া এক স্ট্যাটাসের মধ্য দিয়ে তিনি লিখেছিলেন বা উল্লেখ করেছিলেন, সিলেটের মাটিতে পা দিলাম, দেশের মাটিতে পা দিলাম। ব্যাপারটি এরকম ছিল। সেই জায়গায় তারপর তারেক রহমানের কথা ছিল উত্তরবঙ্গে যাওয়ার, জুলাই গণঅভ্যুত্থানের এক প্রতীকী চরিত্র বলা চলে, প্রতীকী সাহসী চরিত্র আবু সাইদ, তার কবর জিয়ারত করার কথা ছিল সেই রংপুর থেকে বগুড়া হয়ে ঢাকায় ফেরার, কিন্তু সেই কর্মসূচিটি শেষ পর্যন্ত সম্পন্ন করা সম্ভব হয়নি, এই কারণেই যে নির্বাচন কমিশনের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল বিএনপিকে যে এটি যেন করা না হয়, ঠিক সেই মুহূর্তটায় সেই শ্রদ্ধা, সেই আহ্বানে সাড়া দিয়ে তারেক রহমান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো ধরনের বিব্রতকর অভিযোগের মধ্যে পড়তে চাননি, যার ফলে তিনি সেই সফরটি বাতিল করেন এবং এরপর অপেক্ষা এই সিলেট কর্মসূচির বা সিলেট সফরের। এবং এরপর আজকে এই হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত শেষে, শাহপুরান রহমতুল্লাহ মাজার জিয়ারত শেষে আগামীকাল দিনের শুরু থেকেই বলছিল নির্বাচনী প্রচারণা শুরু আনুষ্ঠানিকভাবে।
সেই লক্ষ্যে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ ইতিমধ্যেই প্রস্তুত সেই সমাবেশ কর্মসূচির জন্য, যে সমাবেশ কর্মসূচির মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। এবং এরপর তিনি পথে পথে পথসভা করে ঢাকায় পৌঁছাবেন। তারপর দিনই বলা চলে চিরাঙের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে বিমানযোগে তারেক রহমানের, এবং চিরাং পলো গ্রাউন্ড মাঠে 25 তারিখ একটি সমাবেশ অংশ নেওয়ার কথা রয়েছে। সেই সমাবেশ শেষ করে ঢাকায় ফিরবেন তিনি। আবার সেই চিরাং থেকে ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী সেসব এলাকা পার হয়ে ঢাকায় পৌঁছাবেন। নারায়ণগঞ্জের আরেকটি অংশ হয়ে তিনি সমাবেশ অংশ নিয়ে তিনি ঢাকায় পৌঁছাবেন। এরপর দিনই আবার যাওয়ার কথা রয়েছে বরিশাল বিভাগে। বরিশালে তিনি সেখানটায় সমাবেশে অংশ নিয়ে বরিশালে বিমানযোগে যাবেন। সেখানে সমাবেশে অংশ নেওয়ার পর তিনি আবার ফিরতি পথে ফরিদপুর, মাদারীপুর সেই সব জায়গাগুলো হয়ে তিনি আবার ঢাকার উদ্দেশ্যে, অর্থাৎ এরপর থেকে বলা চলে ধারাবাহিকভাবে বেশ ব্যস্ত সময় পার করতে হবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে। আমরা দেখতে পাচ্ছি তিনি মাজারের সামনে নীরবে দাঁড়িয়ে আছেন ঠিক এই মুহূর্তটায়, এবং তার সঙ্গে রয়েছে এই আসন থেকে অর্থাৎ সিলেট 1 আসন থেকে বিএনপির ধানের শীর্ষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া ওবায়দুল মুক্তাদির চৌধুরী আছেন, এম এ মালেক সিলেট অঞ্চলের আরেক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী। এই মুহূর্তটায় মোনাজাতে অংশ নিয়েই বেরিয়ে আসবেন তারেক রহমান। এর মাঝখানে হয়তো একটি স্মারক বইয়ে স্বাক্ষর করার কথা রয়েছে তারেক রহমানের। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এখন ঠিক মোনাজাতে অংশ নিয়েছেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজারে মোনাজাত শেষেই তিনি বেরিয়ে যাওয়ার কথা রয়েছে এই মাজার চত্বর থেকে। যে মাজার চত্বরে ইতিমধ্যেই ব্যাপক নেতাকর্মী সাধারণ মানুষের আগ্রহ অপেক্ষা ছিল বেশ সন্ধ্যার পর থেকেই, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও ব্যাপক তৎপরতা এখানটায়। কেউ তো ভিতরে ঢুকতে পারছে না। আরে ভাই হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে শ্রদ্ধা জানাচ্ছেন, দোয়া মোনাজাত করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এখনো সেই কার্যক্রম চলছে, বের হওয়ার অপেক্ষায় মূলত মাজারের বাইরের অংশে অপেক্ষমান যারা রয়েছেন তারা। দোয়া মোনাজাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে তারেক রহমানের বাবা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের। তারেক রহমানের ভাই আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে, এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মোনাজাত সম্পন্ন হচ্ছে। এবং তারেক রহমানের সঙ্গে রয়েছেন সিলেট 1 আসনের সংসদ সদস্য প্রার্থী বা বিএনপি মনোনীত প্রার্থী ওবায়দুল মুক্তাদির চৌধুরী। যেটা বলছিলাম যে একটা মিথের কথা, যে সিলেট 1 আসনে যারা জয়ী হন তারাই সরকার গঠন করেন বা করতে পারেন। সেই মিথ কতটা সত্য সেটি এবারের নির্বাচনে একটা বড় উপলক্ষ সাধারণের আগ্রহের। মাজারের ভেতরের অংশটায় সেই দোয়া মোনাজাত পর্ব চলছে। বাইরে প্রত্যেকেই অপেক্ষমান যে কখন ঠিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বেরিয়ে আসবেন, এবং এরপর এখান থেকে বেরিয়ে তার যাওয়ার কথা রয়েছে হযরত শাহপরান রহমতুল্লাহর মাজারে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের বের হওয়ার সেই প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। এবং নেতাকর্মীদের
কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহ জালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত শেষে। দোয়া ও মোনাজাত শেষ, এখন খানিকটা বেরিয়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে মাজারের যেখানটায় মাজার মূলত এবং এর পাশে যে কবরস্থানগুলো রয়েছে সেই সব জায়গায় মোনাজাত সম্পন্ন করে এখন ধীরে ধীরে এগিয়ে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাইরে অপেক্ষমান নেতাকর্মীরা এবং মাজারের সেই এলাকাতেও নেতাকর্মীদের ধর্মপ্রাণ মুসল্লিদের এক ধরনের অপেক্ষা রয়েছে। তারেক রহমান বেরিয়ে আসছেন এবং তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর যে সদস্য রয়েছে সিএসএফ, চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারা সেই কার্যক্রম মূলত সম্পন্ন করছেন বা তারা সেই নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছেন। রাত হয়ে গেছে প্রায় 9:30টার বেশি এই সময়টায়, এবং রাত হয়ে যাওয়া, নেতাকর্মীদের ভিড়, সাধারণ মানুষের অংশগ্রহণ, সেটি কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটায় সেদিকটায় লক্ষ্য রাখা হচ্ছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত শেষে বেরিয়ে আসছেন এবং তার সঙ্গে রয়েছে এই অঞ্চলে যারা ধানের শীষ প্রতীকে নির্বাচনী লড়াই লড়বেন বা ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন, তারাও রয়েছেন এবং তারেক রহমানের ব্যক্তিগত সহকারী যারা রয়েছেন সেই সব কর্মকর্তাদেরও আমরা দেখতে পাচ্ছি আশপাশে। পথে 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 অর্থাৎ এই মাজার চত্বর থেকে বা মাজার এলাকা থেকে বেরিয়ে আসার পথেও যে দুই পাশে সাধারণ মানুষের যে ভিড়, সেই ভিড়ে হাত নেড়ে তার সেই ভিড়ের প্রতি এক ধরনের শ্রদ্ধা জানাচ্ছেন তারেক রহমান, শুভেচ্ছা জানাচ্ছেন, অভিবাদন গ্রহণ করছেন, অভিবাদন জানাচ্ছেনও বটে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সিলেট পুণ্যভূমি সিলেট থেকে আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশে অংশগ্রহণের মধ্য দিয়ে যিনি তার নির্বাচনী প্রচারণা বা কর্মসূচি সম্পন্ন করতে যাচ্ছেন সেই তারেক রহমান, যিনি এখন বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের পূর্ণ নেতৃত্বে, যার সামনে এখন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নানান ধরনের প্রতিবন্ধকতা, নানান ধরনের চ্যালেঞ্জ, নানান ধরনের অপপ্রচার এবং দলের নেতাদের তরফ থেকে যে অভিযোগ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে সেই সব শঙ্কা সব কিছু উতরে উঠে কি করে তিনি আগামীতে বিএনপিকে নিরঙ্কুশ জয় নিশ্চিত করবেন, আগামীতে বিএনপির সেই চ্যালেঞ্জ বা সেই প্রচারণার দায়িত্ব এখন তার কাঁধে। তিনি সাধারণের কাছে কতটা পৌঁছতে পারবেন, সাধারণের আস্থা কতটা অর্জন করতে পারবেন, সাধারণ মানুষকে কতটা আশ্বস্ত করতে পারবেন, সেই চ্যালেঞ্জ এখন তার কাঁধে এবং সেই চ্যালেঞ্জ তিনি সাহসের সঙ্গে গ্রহণ করেছেন। সেই চ্যালেঞ্জ তিনি দীর্ঘদিন থেকে বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার পর 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাবন্দী হওয়ার পর থেকে মূলত সেই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন। 2022 সালে 31 দফা রাষ্ট্র মেরামতের যে রূপরেখা তার পরিকল্পনায় উঠে এসেছিল, সেটি 2016 সালে বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন 2030-র আলোকে তৈরি হওয়া সেই রাষ্ট্র মেরামতের রূপরেখা বা সংস্কার রূপরেখায় বাংলাদেশে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের তরফ থেকে দেয়া কোনো সংস্কার পরিকল্পনা,